উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড় হোক বা ভারতবর্ষের উত্তর সীমানায় অবস্থিত লাদাখ, পাহাড়ের সাথে তিব্বতীয় এই ধর্মীয় পতাকাগুলি খুবই স্বাভাবিক। কারণ ভারতবর্ষের হিমালয় পর্বতমালা সংলগ্ন জায়গাগুলিতে তিব্বতীয় ধর্মসংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু যদি হঠাৎ করে সেই ফ্ল্যাগ সহ বৌদ্ধ মঠ, সেই মঠে বসবাসকারী তিব্বতীয় সাধু এবং গোটা একটি জনজাতির সন্ধান পান, তাও হিমালয়ে না গিয়েই, তাহলে তো কিছুটা অবাক লাগবেই। হ্যাঁ, আজ এই ভিডিওতে থাকবে ছত্তিশগড় রাজ্যের মেইনপাটে বসবাসকারী তিব্বতীয়দের গল্প। আর আগের পর্বে এখানকার প্রধান দর্শনীয় স্থানগুলি ঘোরার অভিজ্ঞতা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। যদি এখনও কেউ সেই ভিডিও না দেখে থাকেন, প্লিজ আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক মেইনপাটের তিব্বতীয় ধর্ম সংস্কৃতির গল্প। কেমন আছেন তারা নিজেদের দেশ ছেড়ে, আর কেমনই বা ছিল তাদের তিব্বতীয় থেকে ভারতীয় হয়ে ওঠার জার্নি। इंडिया का प्रधानमंत्री जो था नेहरू जी था, उस समय हमारे बाप दादा लोग 1962 जी। और आपका तो जन्म इधर ही हुआ था? मेरा जन्म नहीं हुआ सर। সময়টা 1951 সালের অক্টোবর মাস। 24শে অক্টোবর 14তম দলাই লামা পিপলস রিপাবলিক অফ চায়নার সাথে 17 দফা চুক্তিতে স্বাক্ষর করলেন। তার উদ্দেশ্য ছিল তিব্বতকে আন্তর্জাতিক মঞ্চে উন্নীত করা এবং তিব্বতীয় সামরিক বাহিনীর সার্বিক উন্নতি। কিন্তু সেদিন তিনি চীনের সর্বগ্রাসী খিদের আন্দাজ করতে পারেননি। এরপর যতই সময় গিয়েছে, চীন ততই তিব্বতের উপর কর্তৃত্ব স্থাপন করতে শুরু করে। অবশেষে 1959-এ এই দলাই লামা তিব্বত ছাড়তে বাধ্য হন এবং তার অনুগামীদের নিয়ে ভারতবর্ষে আশ্রয় নেন। তৎকালীন ভারত সরকার এই তিব্বতীয়দের ভারতবর্ষের বিভিন্ন স্থানে থাকবার অনুমতি দিয়েছিল। ছত্তিশগড়ের মানপাত এরকমই এক স্থান যেখানে একদল তিব্বতীয় সেই সময় থাকবার এবং চাষাবাদ করে জীবনযাপন করার অনুমতি পেয়েছিলেন। মধ্য ভারতের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী এই তিব্বতী জনজাতির কথা অনেকেই জানতেন না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3500 ফুট উচ্চতায় অবস্থিত প্রায় 62টি মালভূমির সমন্বয়ে গঠিত এই মেইনপাট ক্রমশই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই পর্যটনের হাত ধরেই পরিচিতি লাভ করেছে এখানকার তিব্বতীয় সংস্কৃতি। তবে আজকের এই জনপ্রিয় পর্যটন স্থল কিভাবে এই পর্যায়ে পৌঁছলো, চলুন তা শুনে নেওয়া যাক এখানকার এক স্থানীয় মানুষের মুখেই, যার পূর্বপুরুষেরা এসেছিলেন তিব্বত থেকে। কর্মা হাউসের কর্ণধার ওবেরয়জির সঙ্গে একটু কথা বলে নেব, যে ওনাদের এই টিবেটিয়ান সেটেলমেন্টটা যে হয়েছিল সেই সম্বন্ধে কিছু তথ্য আমরা একটু জেনে নেব ওনার থেকে। তো এই হচ্ছে ओबेरॉय जी। नमस्कार ओबेरॉय जी। तो क्या आप बता सकते हैं कि कब तक, मतलब पहली बार कब ये आप लोगों का टिबेट से आप लोगों का जो दादा परदादा जो है वो इधर आए थे? सर उस समय इंडिया का प्रधानमंत्री जो था नेहरू जी था, उस समय हमारे बाप दादा लोग 1962 जी। और आपका तो जन्म इधर ही हुआ था? मेरा जन्म नहीं हुआ सर। आपका 72 में आपका जन्म हुआ जी, 71-72 में हुआ जी। तो आप जो आपका दादा परदादा से पिछले, मतलब उस समय का कुछ बातें तो सुने होंगे जी। जब आए थे वो लोग को तो बहुत स्ट्रगल करना पड़ा था। जी जी जी। आपको तो उसके बारे में थोड़ा बहुत पता होगा? जी, मेरे को भी बहुत स्ट्रगल करना पड़ा सर। जी 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 सर। तो थोड़ा बहुत बता सकते हैं इसके बारे में, बोलिए ना। जैसे सर 4 आना 8 आना उस समय चलता था। अच्छा। उस समय 4 आना 8 आना के लिए बहुत अच्छे सर। अच्छा। और कनकी खा के स्कूल जाता था हम लोग। अच्छा। उसमें चावल जो है थोड़ा महंगा था। कनकी मतलब चावल का जो टुकड़ा रहता है, खुद ही बोलते जो, वही खा के हम लोग बड़ा हुआ सर। अच्छा। फिर अच्छा कर्म किया, भगवान साथ दिया, खेती बाड़ी करते हैं। किसान मेन तो हम लोग का धंधा पानी रोजी रोटी जो है खेती बाड़ी है सर। तो जब आपके दादा लोग आए थे तो गवर्नमेंट से उन लोगों को इधर जमीन दिया गया? जी 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 जी, जमीन दिया गया। उधर और घर भी बना के दिया थी। घर भी जी, जब बाप दादा लोग आए थे यहाँ जंगल था पूरा। अच्छा। पूरा घना जंगल। तो रास्ता बना के आया सर। आया फिर यहाँ टेंट लगाया गवर्नमेंट। टेंट में बसाया। उसके बाद गवर्नमेंट काम दिया कि तुम लोग झाड़ काटो, पेड़ काट के उसको बोंग के, जैसे हम सरगुजिया में बोलते हैं, बोंग के मतलब काट के
फिर पिकअप ट्रक आता था PWD का फॉरेस्ट वाला, उसमें लोड करके मतलब कि अंबिकापुर ले जाता था। वैसे करके प्लान करके फिर धीरे धीरे फिर जब प्लान हुआ तो फिर कॉलोनी बना के दिया सर गवर्नमेंट। वही कॉलोनी अभी क्या वो कैंप नाम के हाँ कैंप जो है कैंप है वही। जी जी कितना कैंप होगा इधर? तो 7 कैंप, 7 कैंप, 7 कैंप। ये वाला सेक्शन कौन सा कैंप है? कैंप नंबर 2 है सर ये कैंप नंबर 2 है जी। और हर एक कैंप में भी आपका वो एक एक करके मोनास्ट्री होता है? जी जी हर एक कैंप में हर कैंप में एक मोनास्ट्री। और सबसे ज्यादा बड़ा जो ये अभी कैंप नंबर 3 में 3 में है कैंप नंबर नया बन रहा है। और ये जो ओल्ड वाला मोनास्ट्री ये सबसे पुराना ऐसे पुराना जी 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 पुराना। और आपका जितना सारा हॉस्पिटल स्कूल सब इसी एरिया में होगा? जी आसपास है कैंप नंबर 1 में जी। अच्छा, तो आप लोगों को तो बहुत तकलीफ मतलब उस टाइम? हाँ उस समय सर बहुत तकलीफ हुई उसके सर, खाना के लिए मतलब लाना था सर उस समय, बहुत स्ट्रगल करना पड़ा था आप लोगों को। तो साइकिल तो हेलीकॉप्टर के बराबर था उस समय। अच्छा, और ये होटल कब बना है? इस सर लॉकडाउन समय स्टार्ट, लॉकडाउन से स्टार्ट जी, मतलब 3 साल हो रहा है। अच्छा, और ये पूरा जो नीचे का शॉप है ये भी आप लोगों का? ये जी जी मेरा ये 1962 সালে প্রায় 2000 তিব্বতীয় উদ্বাস্তুদের নিয়ে স্থাপিত হয়েছিল এই সেটেলমেন্ট, যার বর্তমান জনসংখ্যা 1000। কৃষিপ্রধান অঞ্চল হিসেবে শুরু হলেও যুগের চাহিদা অনুসারে এখানকার মানুষেরা বর্তমানে অন্যান্য পেশা যেমন হোটেল, রেস্টুরেন্ট, ছোটখাটো দোকান প্রভৃতিও শুরু করেছেন। 7টি ক্যাম্পে বিভাজিত মধ্য ভারতের এই তিব্বতীয় সেটেলমেন্টের প্রধান ক্যাম্পটি হল ক্যাম্প নাম্বার 1। এখানেই স্কুল, সেটেলমেন্ট অফিস, কোঅপারেটিভ সোসাইটি, ওয়ার্কশপ, হেলথ ক্লিনিক গুলি অবস্থিত। যদিও সর্বশেষ ক্যাম্প নাম্বার 7 থেকে এর দূরত্ব প্রায় 15 কিলোমিটার হওয়ায় তাদের পক্ষে কিছুটা অসুবিধার সৃষ্টি হলেও এখানকার ঐক্যবদ্ধতায় তা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। সাতটি ক্যাম্পের প্রতিটিতেই রয়েছে তাদের নিজস্ব উপাসনা গৃহ। তার মধ্যে সবচেয়ে প্রাচীন ক্যাম্প 1 এর মোনাস্ট্রি এবং সবচেয়ে বড় ক্যাম্প 3 এর মোনাস্ট্রির কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এই হলো ক্যাম্প 1 এর মোনাস্ট্রি, পাশেই রয়েছে সন্ন্যাসীদের থাকবার ব্যবস্থা। আর এই হলো ক্যাম্প 3 এর মোনাস্ট্রি। এটি হলো এই অঞ্চলের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ। অনেকটা জায়গা নিয়ে স্থাপিত এই মঠে প্রবেশ করলেই আপনার মন যেন বহির্বিশ্বের চঞ্চলতা থেকে মুক্তি পাবে। পার্থিব জগতের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার প্রবেশ যেন এখানে নিষিদ্ধ। মঠের নিশ্চিন্ত শান্ত পরিবেশে আবদ্ধ এখানকার জীবন। আর বাঙালি মানেই কিন্তু কম বেশি আমরা সবাই খাদ্যরসিক, তাই তিব্বতীয় গ্রামে গিয়ে তাদের খাবার চেখে থাকার হাতছানি আপনিও উপেক্ষা করতে পারবেন না। এখানে আছে বেশ কিছু ভালো তিব্বতীয় রেস্টুরেন্ট, খাবারের স্বাদ অত্যন্ত উপাদেয়। মনোরম পরিবেশে এবং সবুজের সমারোহে তার সাথে তিব্বতীয় মানুষগুলোর অনাবিল আতিথেয়তায় 2টি বা 3টি দিন বেশ কাটবে। তাই পরের বর্ষার মরশুমের 2-3টে ছুটি তুলে রাখুন এই মেইন পার্টের জন্য। আর এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে আমাদের উৎসাহ একটু বাড়ে আর কি।
যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো খুব শিগগিরই এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন রোম টেলস।